হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের স্ট্রাকচার অফ অ্যাটমের সেকেন্ড পার্ট থেকে শুরু হবে ক্লাস 11-এর একাদশ শ্রেণীতে যারা আছো তাদের জন্য। আজকে আমরা আগের দিন রাদারফোর্ডের পরমাণু মডেল, তার বিভিন্ন সীমাবদ্ধতা, তারপর আইসোবার কি, আইসোটোপ কি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বলেছিলাম বোরের পরমাণু মডেল স্টার্ট করব। আর আগের দিন কিছু হোমওয়ার্কও ছিল, অনেকেই দেখলাম হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো, তাদেরকে অনেক থ্যাংক ইউ, কারণ আমাদেরকে সাপোর্ট করছো বলে। আর আজকে তাহলে আমরা সেকেন্ড পার্ট থেকে স্টার্ট করছি। আজকে বলছি প্রথমে যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কণা ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানে প্রথমে তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটা তত্ত্ব সম্পর্কে বলেছিলেন, যেখানে বলেছিলেন আগের দিন বলেছিলাম সেটাকে সেখান থেকে কিন্তু শক্তি কিভাবে স্থানান্তর হচ্ছে বা হস্তান্তর হচ্ছে সেটার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। সেই ঘটনাগুলো মানে ধরো আলোক তড়িৎ ক্রিয়া, এই সবগুলো সেখান থেকে ব্যাখ্যা করা যাচ্ছে না। সেই জন্য বিজ্ঞানী প্ল্যাঙ্ক কি করলেন, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের কণা ধর্ম সম্পর্কিত একটা মতবাদ প্রকাশ করলেন, যেটা কোয়ান্টাম তত্ত্ব নামে পরিচিত বা কোয়ান্টাম সংখ্যা এই সম্পর্কেও ধারণা দিলেন। তাই জন্য এটাকে কোয়ান্টাম তত্ত্ব বলছে। এই তত্ত্বে উনি কি বলেছিলেন না, উনি বলেছিলেন কোনো বস্তুর দ্বারা শক্তির বিকিরণ বা শোষণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, সর্বদাই একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে এই শক্তির বিকিরণ বা শোষণ এটা স্বল্প পরিমাণ শক্তির মানে পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে, নিরবিচ্ছিন্নভাবে ঘটে না। সেকেন্ড পয়েন্টকে বলছে যে এই যে শক্তিটা যেটা পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে সেটাকেই বলছে কোয়ান্টাম। আলোক রশ্মির ক্ষেত্রে এই কোয়ান্টামটাই ফোটন নামে পরিচিত। এই কোয়ান্টামটাই ফোটন নামে পরিচিত। প্রতিটা কোয়ান্টাম বা ফোটনের শক্তির পরিমাণটা ধ্রুবক নয়, এটা তরঙ্গের কম্পাঙ্কের উপর নির্ভর করে। এই যে বিকিরিত রশ্মি বা শোষিত বিকিরণের কম্পাঙ্কের উপর নির্ভর করে এই কোয়ান্টাম বা ফোটনের শক্তির পরিমাণটা, এটা ধ্রুবক নয়। প্রতিটি কোয়ান্টামে যে পরিমাণ শক্তি নিহিত থাকে সেটা তরঙ্গের কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক হয়। অতএব তাহলে ই হচ্ছে এখানে শক্তির পরিমাণ। কোয়ান্টামে কত পরিমাণ শক্তি আছে ধরি যদি ই, আর তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে নিউ, তাহলে ই ভ্যারিজাস নিউ বা ই ইকুয়াল টু এইচ নিউ। এইচটা হচ্ছে এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক। এইচটা আমরা একটা ধ্রুবক নিয়ে নিলাম, কনস্ট্যান্ট। তাহলে ই ইকুয়াল টু এইচ নিউ। তাহলে ই হচ্ছে এখানে প্রতিটি কোয়ান্টাম তথা ফোটনের শক্তি, নিউ হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, আর এইচ হচ্ছে এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটার মান সিজিএসে আর এসআইতে আলাদা হয়। 6.626 × 10⁻⁻27 আর্ক সেকেন্ড বা 6.626 × 10⁻34। এই দুটো মান হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক মানে এইচ এর মান। নেক্সট হচ্ছে যে বোরের পরমাণু গঠন চিত্র, যেটা থেকে আমরা স্টার্ট করব বলেছিলাম। এটা তোমাদের সিলেবাসে আছে, এটা ইম্পর্টেন্ট খুবই, বোর্ডের লেভেলের জন্য তো অবশ্যই। সেটা হচ্ছে যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে যখন একটা ধারণা পাওয়া গেল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আর কি, তখন বিজ্ঞানী নিলস বোর কি করলেন না, ওই রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ত্রুটিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ সংশোধন করে ফেললেন। আর এই কণা ধর্ম সম্পর্কে বা ইলেকট্রনের শক্তি সম্পর্কে সব সম্পর্কে এই রাদারফোর্ডের পরমাণু মডেলের সব ত্রুটিগুলো সংশোধন করে উনি একটা হাইড্রোজেন পরমাণুর গঠন চিত্র বর্ণনা করলেন। সেটাই বোরের পরমাণু গঠন চিত্র নামে পরিচিত হলো। এই যে বোর তত্ত্বের স্বীকার্য সমূহ, বোর তত্ত্বে তাহলে কি কি বলেছিলেন বিজ্ঞানী নিলস বোর? উনি বলেছিলেন ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার বৃত্তাকার কক্ষপথেই আবর্তন করে। ইলেকট্রনের
ইলেকট্রনের কৌণিক ভরবেগ হয় mvr সমান m ইন্টু h2 পাই। এটা কি বলছে, h তো আগেই পড়লাম আমরা, সেটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক যেটাকে বলে, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা পেয়েছি। এখানে বলছে যে এই নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ, এই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ ধরো r হলো, এই ব্যাসার্ধের কক্ষপথ, বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ যদি r হয় তাহলে এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr, তার মানে m হচ্ছে এখানে ভর, v হচ্ছে ভেলোসিটি বা বেগ ইলেকট্রনের, r হচ্ছে তাহলে ব্যাসার্ধ, তাহলে r ব্যাসার্ধে এটা হবে mvr, মানে ইলেকট্রনের কৌণিক ভরবেগটা হবে h বাই 2 পাই, h বাই 2 পাই এর সরল গুণিতক। এই যে এখানে h বাই 2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে। পূর্ণ সংখ্যা তাহলে এখানে আমরা ধরে নিয়েছি n কি, n হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা, তাহলে n এর গুণিতক হলে n ইন্টু h বাই 2 পাই হবে। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এখান থেকে আমরা পেলাম mvr ইকুয়াল টু n ইন্টু h বাই 2 পাই। m হচ্ছে এখানে ভর, v হচ্ছে বেগ, আর হচ্ছে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে n হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা, এটাকে ক্রমিক সংখ্যা, ইলেকট্রনের ক্রমিক সংখ্যাও বলা যেতে পারে, আর h হচ্ছে এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক। n এর মান 1 2 3 4 বসাই যদি, তাহলে 1 বসালে হবে কি h বাই 2 পাই থাকবে, 2 বসালে 2h বাই 2 পাই, তাহলে 2 2 কেটে গিয়ে h বাই পাই হবে। এরকম করে করা যেতে পারে। সেকেন্ড পয়েন্টে উনি বললেন, সেকেন্ড যে ওনার স্বীকার্যতা ছিল, এই সব নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের যে কোনোটিতে আবর্তন করে, ইলেকট্রন তো সবসময় নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, এই সব নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের যে কোনোটিতে আবর্তনকালে ইলেকট্রন কোনো শক্তি বর্জনও করে না, শোষণও করে না, কোনো শক্তি এরা বর্জিত করছে না, শোষণও করছে না। এই নির্বাচিত কক্ষপথগুলিতে ইলেকট্রনগুলি স্থির থাকে না, কিন্তু শক্তিটা স্থির থাকে। ইলেকট্রনগুলো তো কন্টিনিউয়াসলি আবর্তিত হচ্ছে, কিন্তু তাদের শক্তিটা কিন্তু স্থির থাকছে, কারণ আগেই বললাম যে শক্তি এরা বর্জনও করে না, শোষণও করে না। এই যে এই কক্ষপথগুলোকে, এই যে নির্বাচিত কক্ষপথ, এই নির্বাচিত কক্ষপথগুলিকেই বলে সুস্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিট, এগুলোকে স্থায়ী কক্ষপথও বলে। এই কক্ষপথগুলো মানে সুস্থির কক্ষপথগুলো মানে প্রতিটাতে শক্তি স্তর আছে, মানে শক্তি স্তর বলে এটাকে, মানে নিউক্লিয়াস থেকে ধরো এইখানে দেখিয়েছি যেটা ছবিতে, এই ছবিটায় দেখো নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে কক্ষপথের শক্তি তত বৃদ্ধি পাবে, মানে কক্ষপথের তো নিজস্ব কোনো শক্তি নেই, ইলেকট্রন মানে ইলেকট্রনের যে শক্তি সেটাই কক্ষপথের শক্তি, নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে কক্ষপথের শক্তি বৃদ্ধি পাবে। এই যে এই কক্ষপথগুলোকে 7টা অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়েছে, সেরকম হচ্ছে কে, এল, এম, এন, অথবা এই কে এল এম এর বদলে 7টা সংখ্যা দ্বারাও বলা যেতে পারে, 1 2 3 4 এরকম, মানে n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2 3 4 এরকম সংখ্যা দ্বারাও চিহ্নিত করা যেতে পারে। যদি ধরো কে তে তাহলে হবে n ইকুয়াল টু 1, এর ক্ষেত্রে হবে n ইকুয়াল টু 2, m হবে n ইকুয়াল টু 3, n হবে n ইকুয়াল টু 4, এরকম। তাহলে ক্রমবর্ধমান মানে ক্রমশ বাড়ছে এরকম, তাহলে হলে কে থেকে n এর বেশি, n এর থেকে m এর বেশি, n এর থেকে m এর থেকে আবার n এর বেশি হচ্ছে, এরকম করে শক্তিটা ক্রমবর্ধিত হচ্ছে। সেকেন্ড স্বীকার্যে উনি বলেছিলেন, যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তির একটা সুস্থির কক্ষপথ হচ্ছে ওইগুলো যেগুলো বললাম, যখন উচ্চতর শক্তির সুস্থির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির স্থায়ী কক্ষপথে নেমে আসে, তখন ইলেকট্রনটি তরঙ্গের আকারে নির্দিষ্ট পরিমাণ শক্তির বিকিরণ করে। আর উল্টোটাই হয় দেখো, যখন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে আসবে তখন শক্তিটা শোষণ করবে, নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করলে সেটা তাহলে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে স্থানান্তরিত হবে। পুরো অপোজিটটা হচ্ছে, এই পিকচারটাই দেখো সেটাই হয়েছে, মানে কখনোই
পরপর দুটি কক্ষের মধ্যবর্তী স্থানে ইলেকট্রনগুলো অবস্থান করে না। এই দেখো এটাতে হয়েছে কি, এটা হচ্ছে n=1 কক্ষপথের, এখানটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি আবর্তিত হচ্ছে, ইলেকট্রনগুলি এখানে আবর্তিত হচ্ছে n=1 2 3 4 5। সেখানে নিউক্লিয়াস থেকে যত এদিকে বাড়ছে কক্ষপথে তত শক্তি বৃদ্ধি হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে আরো উচ্চতর এইখানে বললাম যেটা উচ্চতর শক্তি থেকে নিম্নতর শক্তিতে যাচ্ছে। তার মানে উচ্চতর শক্তি থেকে যখন নিম্নতর শক্তিতে যাচ্ছে, এখানটা উচ্চতর শক্তি, এখানটা হচ্ছে এদিকে যত আসছে তত নিম্নতর শক্তি, তখন কি হচ্ছে শক্তি বিকিরিত হচ্ছে। আর যত এই নিম্নতর মানে n=1 এখান থেকে যখন বেশি শক্তির দিকে যাচ্ছে, উচ্চতর শক্তির দিকে, তখন শক্তি শোষিত হচ্ছে। এটাই হচ্ছে বিজ্ঞানী নিলস বোর তার স্বীকার্য সমূহেতে বলেছিলেন। এবার এখান থেকে বোরের তত্ত্ব থেকে হাইড্রোজেন পরমাণু n-তম কক্ষপথের ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি। সেটা কিরকম? ধরো মোট ধনাত্মক আধান নিউক্লিয়াসের মানে পরমাণু, কোনো একটা পরমাণু ধরো মোট ধনাত্মক আধান হচ্ছে Z ইন্টু E। জেড হচ্ছে, কেননা জেড হচ্ছে এখানে তার পারমাণবিক সংখ্যা পরমাণু, আর ই হচ্ছে মোট প্রোটন বা ইলেকট্রনের আধান। তাহলে এই দুটোকে ইন্টু মানে গুণ করলেই আমরা কি পাচ্ছি না, সেটার মানে এখানে পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন, এটা করলেই আমরা তার নিউক্লিয়াসের উপর আর কি একটা মানে অভিকেন্দ্রিক বল, নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনের উপর যে আকর্ষণ বলটা সেটা পেয়ে যাব। তাহলে ব্যাসার্ধর সাথে ইন্টু করলে আমরা ZE বাই ইন্টু E বাই r² পেয়ে যাই। তাহলে এইটা হচ্ছে কি, ওটা মোট ধনাত্মক আধান, তো এটা হচ্ছে মোট ধনাত্মক আধান পরমাণুটার Z ইন্টু E, আর এটা হচ্ছে তার ওই নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনের উপর আকর্ষণ বল, যেটাকে অভিকেন্দ্রিক বলও বলে। আর এখানে দেখো সেটাই লিখেছি ZE² বাই ZE ইন্টু E, মানে মোট ধনাত্মক আধানটা সাথে আরেকটা আধান যুক্ত করে আমরা নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনের উপর আকর্ষণ বল বা অভিকেন্দ্রিক বলটাকে পেয়ে গেলাম। এটা ইকুয়াল টু mv² বাই r। mv² বাই r মানে হচ্ছে v হচ্ছে বেগ, তাহলে v বেগে আবর্তনশীল ইলেকট্রনটার গতিবেগ হচ্ছে সেখানে ইলেকট্রনটার উপর, সেটা তাহলে অপকেন্দ্রিক বল হবে। এটা যদি অভিকেন্দ্রিক হয় এটা অপকেন্দ্রিক বল, তাহলে mv² বাই r, তাহলে ZE² বাই r² ইকুয়াল টু mv² বাই r। সেখান থেকে আমরা মানে যদি আমাদের ইলেকট্রনগুলি আবর্তিত করে রাখতে চাই আমরা ইলেকট্রনগুলোকে, তাহলে তো এই অভিকেন্দ্রিক বল আর অপকেন্দ্রিক বলকে সমান থাকতে হবে। সেইটাই আমরা করলাম যে ZE² বাই r² মানে অভিকেন্দ্রিক বল, আর mv² বাই r এটাকে ইকুয়াল করে দিলাম। ইকুয়াল করলে সেখান থেকে আমরা v² পেয়ে গেলাম। v² ইকুয়াল টু তাহলে কি বেরোলো না ZE² বাই mr। mr হলো। এবারে আমরা বোরের তত্ত্বে দেখলাম যেটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়, তাহলে mvr সমান nh/2π। এখান থেকে যদি v বের করি তাহলে দেখা যায় nh/2πmr, mrটা এদিকে চলে এলো, v ইকুয়াল টু তাহলে nh/2πmr। এখান থেকে আমরা v² বের করতে পারি, এটাকে স্কয়ার করে দিলে এটাও স্কয়ার হয়ে যাবে। v² ইকুয়াল টু তাহলে n² h² বাই 4π² m² r²। এটা হলো একটা 3 নম্বর সমীকরণ ধরে নিলাম, এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এবার তাহলে আমরা আগেরটা থেকে v² পেয়েছি, আবার এই বোরের তত্ত্বে ইলেকট্রনের কৌণিক ভরবেগ থেকেও আমরা v² পেয়ে গেলাম। তাহলে এই দুটো v² কে আমরা ইকুয়াল করে দিতে পারি। তাহলে 1 নম্বর আর 3 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি যে ZE² বাই mr ইকুয়াল টু n² h² বাই 4π² m² r²। এখান থেকে তাহলে আমরা এখানে r² রয়েছে, এখান থেকে তাহলে r আমরা মানে n-তম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ পেয়ে যাব, যেটা আমরা
বোর তত্ত্ব দ্বারা পেয়ে যাব। সেটা হচ্ছে তাহলে m স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z e স্কয়ার। ক্যালকুলেশনের মাধ্যমে করবে তাহলেই মনে থাকবে। তাহলে এখানে তাহলে n তম কক্ষপথের ব্যাসার্ধ বললে r n সমান m স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z e স্কয়ার। এখানে ধরো n সমান 1 2 3 4 হতে পারে, যেরকম হবে। তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ বললে এখানে n 1 বসবে, দ্বিতীয় হলে আলাদা। এবার আসছি পরমাণু। আচ্ছা, তার আগে বলি যে এই যেটা বললাম হাইড্রোজেন পরমাণুর n তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, তাহলে n তম কক্ষপথের বললাম, তাহলে প্রথম কক্ষপথের যদি ব্যাসার্ধ নির্ণয় করতে বলে তখন কি হবে না, ধরো প্রথম, তার মানে কি এখানে n ইকুয়াল টু 1 হবে। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ মানে n ইকুয়াল টু 1 হবে, আর z সমান 1 হবে। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা 1, তাই z সমান 1 হবে। z এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে হচ্ছে যে এখানে r সমান n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z e স্কয়ার, এইটা বেরোলো। তাহলে আমাদের এটাই সমীকরণ আসলো কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এখানে n এর ভ্যালু 1 বসিয়ে দিলাম, h এর ভ্যালু আমরা একটু আগেই বললাম 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 বাই 4 পাই এর মান বসাবো, m এর ভ্যালু বসাবো। m এর ভ্যালু হচ্ছে তোমার 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 ইন্টু z এর ভ্যালু হচ্ছে 1 এখানে, আর e হচ্ছে এখানে 4.8, আধারের মান মাইনাস 10। এবার এটা ক্যালকুলেট করলেই তাহলে আমরা প্রথম কক্ষের ব্যাসার্ধ পেয়ে যাব। বুঝতে পারছো? জাস্ট আমি n h এই প্রত্যেকটার ভ্যালুগুলো বসালাম, তাহলেই r এর ভ্যালু মানে r 1 হবে এখানে, কারণ আমরা প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করছি। এরপর হচ্ছে পরমাণুর n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ। তাহলে আমরা আগেই দেখলাম যে v ইকুয়াল টু nh বাই 2 পাই mr, এখানেই দেখলাম, তো এখানেই দেখলাম। আর r সমানও বেরিয়ে গেছে অলরেডি। তাহলে এই 2 নম্বর সমীকরণ থেকে nh বাই 2 পাই mr, এই r এর জায়গায় যদি আমি এই ভ্যালুটাকে পুট করে দিই তাহলে দেখো আমরা v পেয়ে যাচ্ছি। তাহলে nh বাই 2 পাই m ইন্টু 4 পাই স্কয়ার m z স্কয়ার বাই n স্কয়ার h স্কয়ার। তাহলে v ইকুয়াল টু 2 পাই z স্কয়ার বাই nh। তাহলে n তম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের বেগ হবে জাস্ট vn, লিখে দাও এখানে। তাহলে vn যদি প্রথম কক্ষের ব্যাসার্ধ চাই তাহলে তো z এর ভ্যালু বললাম 1 আর n এর ভ্যালু 1 হবে। যদি প্রথম কক্ষের ব্যাসার্ধ চাই তাহলে ওটা বসিয়ে ক্যালকুলেট করলেই তোমার প্রথম কক্ষপথে গতিবেগ বেরিয়ে যাবে। এবার n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি মাত্রার অনুপাত আমরা দেখব। দেখো, শক্তি যদি n তম কক্ষপথে ব্যাসার্ধ হলো গতিবেগ হলো, এবার হচ্ছে শক্তি En, শক্তিকে e দ্বারা এনার্জি, তাহলে En হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি নিয়েই তো টোটাল শক্তিটা হয়। তাহলে গতিশক্তি হচ্ছে হাফ mv স্কয়ার, m হচ্ছে এখানে ভর, v হচ্ছে বেগ, বেগের স্কয়ার, প্লাস এখানে স্থিতিশক্তি হচ্ছে মাইনাস জেড স্কয়ার বাই আর। মানে এটা তো নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রন, মানে নিউক্লিয়াস থেকে আর দূরত্বে স্থিতিশক্তিটা কিভাবে বেরিয়েছে না, নিউক্লিয়াস থেকে আর দূরত্বে অবস্থিত ইলেকট্রনের স্থিতিশক্তি আর কি। ধরো এখানে বলছি যে এখানে ধরো আর দূরত্বে ইন্টিগ্রেশন করে আমরা করতে পারি ইনফিনিটি, সেখানে মাইনাস জেড স্কয়ার বাই আর স্কয়ার, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা, তার ডেরিভেটিভ করলে মাইনাস জেড স্কয়ার বাই আর। তাহলে মাইনাস জেড স্কয়ার বাই আর স্কয়ারের ডেরিভেটিভ করলে মাইনাস জেড স্কয়ার বাই আর হচ্ছে স্থিতিশক্তি, এখানে নিউক্লিয়াস থেকে আর দূরত্বে অবস্থিত ইলেকট্রনের স্থিতিশক্তি।
তাহলে এখানে ক্যালকুলেশন করে হাফ এম ইন্টু ভি স্কোয়ারের জায়গায় তাহলে জেড স্কোয়ার বাই এম আর, অলরেডি এখানে তো দেখালাম এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু 1 নম্বর সমীকরণের জেড স্কোয়ার বাই এম আর, সেটা এখানে পুট করে দিলাম। পুট করলে এখান থেকে আমরা ই এন এর ভ্যালু মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এখান থেকে দেখো ক্যালকুলেশন করে আমরা আর এর ভ্যালু এখানেও পুট করতে হয়েছে, আর এর ভ্যালুটা পুট করে আমরা মোট যে শক্তি ইলেকট্রনের এনতম কক্ষপথে সেটা পেয়ে গেলাম। এবার হচ্ছে যে প্রথম কক্ষ আর এনতম কক্ষের ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক। প্রথম কক্ষ মানে n ইকুয়াল টু 1 আর এনতম কক্ষ মানে n বসিয়ে করছি। তাহলে এনতম কক্ষপথে তো অলরেডি আমরা n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার পেয়ে গেছি। প্রথম কক্ষে তাহলে n ইকুয়াল টু 1, n 1 বসালে হচ্ছে যে r1 সমান h স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার। n এর জায়গায় আমরা 1 স্কয়ার মানে 1 মানে তো h স্কয়ার ইনটু 1 মানে h স্কয়ারই হয়। তাহলে rn বাই r1 এর যদি আমরা মানে n তম কক্ষপথের ব্যাসার্ধ আর প্রথম কক্ষের ব্যাসার্ধের অনুপাত যদি দেখি তাহলে প্রায় পুরোটাই কেটে যাবে, এটা তো পুরোটাই কেটে গেল, এখানে h স্কয়ার কেটে গেল, পড়ে রইল শুধু n স্কয়ার। তাহলে rn সমান r1 ইনটু n স্কয়ার। এটাই হচ্ছে প্রথম কক্ষ এবং n তম কক্ষের মধ্যে ব্যাসার্ধের সম্পর্ক। এবার হচ্ছে প্রথম কক্ষ আর n তম কক্ষে গতিবেগের সম্পর্ক। ব্যাসার্ধ করেছিলাম গতিবেগ তো বেরিয়ে গেছে অলরেডি। তাহলে vn বাই v1 করলে এখানে 2 বাই z স্কয়ারটা কেটে যাচ্ছে, h কেটে যাচ্ছে, পড়ে থাকছে n। তাহলে 1 বাই n, vn সমান v1 টা এদিকে নিয়ে গেলে v1 ইনটু 1 বাই n। এইটা হচ্ছে যে প্রথম কক্ষ ও n তম কক্ষে গতিবেগের সম্পর্ক। এখান থেকে অনেক ম্যাথসও আসতে পারে। এবার হচ্ছে প্রথম কক্ষ আর n তম কক্ষে শক্তি মাত্রার অনুপাত। তাহলে মোট শক্তিও আমরা বের করেছি। তাহলে En সমান এইটা পেয়েছি, আর E1 এদের অনুপাত করলে দেখা যাচ্ছে যে এই 2 পাই স্কয়ার m z স্কয়ার ই টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার বাই ইনটু মাইনাস হচ্ছে মাইনাসে পেয়েছিলাম যেহেতু স্থিতিশক্তি মাইনাসে ছিল, h স্কয়ার বাই 2 পাই স্কয়ার m z স্কয়ার ই টু দি পাওয়ার 4। তাহলে 1 বাই n স্কয়ার পড়লো, এটা কেটে গেল, h স্কয়ার কেটে গেল, তাহলে 1 বাই n স্কয়ার পড়ে রইল। তাহলে En সমান হলো E1 ইনটু 1 বাই n স্কয়ার। এটা হচ্ছে প্রথম কক্ষ আর n তম কক্ষে মোট শক্তি মাত্রার অনুপাত বা তাদের সম্পর্ক। এবার হচ্ছে বোরের সমীকরণ থেকে হাইড্রোজেন বর্ণালী। হাইড্রোজেন বর্ণালী হচ্ছে দেখো এখানে ইলেকট্রনগুলি যখন ধরো n 1 2 3 আছে, এরকম 2 3 4 আছে, মানে n ইকুয়াল টু 2 3 4 থেকে যখন n ইকুয়াল টু 1 এর কক্ষপথে যাচ্ছে ফিরে আসছে আর কি, তখন সেটাকে লিম্যান সারির বর্ণালী বলছে। লিম্যান সারি, লিম্যান। আবার যখন 3 4 5 থেকে n ইকুয়াল টু 2, 3 4 5 থেকে এই যে 3 4 5 থেকে n ইকুয়াল টু 2 কক্ষপথে ফিরে আসছে, সেটাকে বলছে বামার সারির বর্ণালী। যখন 4 5 6 থেকে আসছে তোমার n ইকুয়াল টু মানে তৃতীয় কক্ষপথে, সেটা হচ্ছে ব্র্যাকেট। যখন চতুর্থতে আসছে সেরকম মানে ফুট। এইভাবে হচ্ছে যে বর্ণালীগুলোর নামকরণ হচ্ছে লিম্যান সারি, বামার সারি, প্যাসেন সারি, ব্র্যাকেট, ফুট, হামফ্রিস। তাহলে এই নামগুলো মনে রাখার জন্য একটা ভালো আছে, পদ্ধতি আছে, সেটা হচ্ছে কথায় বলে যে লিম্যান বামার পাশে বসে বাস্কেট থেকে ফুট হাফিস করছে। এটা একটা মানে ভালো মনে রাখার পদ্ধতি, সেটা হচ্ছে লিম্যান বামার পাশে বসে বাস্কেট থেকে ফুট হাফিস করছে। তাহলে পাশে থেকে প্যাসেন চলে আসছে, বাস্কেট থেকে ব্র্যাকেট, যদি মনে না থাকে আর কি, মনে রাখার জন্যই এটা। ফুট থেকে আমরা ফুট হাফিস করছে, হামফ্রিসটা হাফিস, আর ফুট হচ্ছে ফুট। তো এই হচ্ছে বিভিন্ন এখানগুলো আমরা বোরের সমীকরণ থেকেই পেয়েছি, বোর তত্ত্ব থেকেই হাইড্রোজেন বর্ণালীগুলোকে পেয়েছি বিভিন্ন কক্ষপথে। n1 7টা কক্ষপথ, 1 2 3 4 5 6 7। নেক্সট হচ্ছে বোরের পরমাণু মডেলের সাফল্য। মানে বোরের পরমাণু মডেল তাহলে পরে আমরা কি উপকৃত হলাম না, এখানে পরমাণুর স্থায়িত্ব, মানে পরমাণুর স্থায়িত্বটা
এখানে জানতে পেরেছি সেটা হচ্ছে যে পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে রাদারফোর্ডের যে ত্রুটিগুলো ছিল সেগুলো সব যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিয়ে বোর বলেছেন। কারণ কি বলেছেন না, এরা তাহলে ইলেকট্রনগুলি যখন আবর্তন করছে কখনোই নিউক্লিয়াসে আছড়ে পড়ছে না, কখনোই আছড়ে পড়বে না। কখনো ইলেকট্রনগুলি যখন কোনো নির্দিষ্ট কক্ষপথে ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করছে তখন সেখান থেকে কোনো শক্তি নির্গত হবে না। তাহলে তিনি পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে একটা যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। নেক্সট হচ্ছে এইচ পরমাণু রেখা বর্ণালী। এইচ পরমাণু রেখা বর্ণালী মানে একটা মাত্র ইলেকট্রন বিশিষ্ট একটা সিস্টেমের বিচ্ছিন্ন বর্ণালী থেকে একাধিক রেখা পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু বিজ্ঞানী বোর আমাদের ভালো করে বুঝিয়ে দিয়ে গেছেন। এইচ পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পেরেছি আমরা, গতিবেগ নির্ণয় করতে পেরেছি, কক্ষপথের শক্তি মাত্রাও নির্ণয় করতে পেরেছি En ইকুয়াল টু। তাহলে এই জন্য হচ্ছে বোরের পরমাণু মডেল সাকসেসফুল। এবার বোরের পরমাণু মডেলেরও কিছু ত্রুটি আছে, সেটা হচ্ছে 2 বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায় না। বোরের পারমাণবিক মডেলটা দ্বিমাত্রিক, তাই পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক গঠন সম্পর্কে কোনো ধারণা এই মডেল থেকে পাওয়া যায়নি। উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্রে প্রাপ্ত পারমাণবিক বর্ণালীর সূক্ষ্মতর গঠন সেটা কিন্তু বোর তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। এগুলো হচ্ছে বোরের পরমাণু মডেলের ত্রুটি। বা ধরো এই mvr ইকুয়াল টু h/2π এই যে কৌণিক ভরবেগ, এরও কোনো তাত্ত্বিক ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়নি। এইগুলো হচ্ছে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, ত্রুটি যাই বলে। আর তার সেরকমই সাফল্য ছিল না, সেটা হচ্ছে তো বললাম পরমাণু স্থায়িত্ব, এইচ পরমাণু রেখা বর্ণালী, এইচ পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ। এছাড়া আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছি, সেটা হচ্ছে এই যে KLMN বললাম, KLMN এইগুলো আর 1 2 3 4 এগুলোকেই কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যা হিসেবে নামকরণ করা হয়েছে। তাই এখানে আমাদের বোরের তত্ত্ব সম্পর্কিত সব আলোচনা মোটামুটি শেষ হলো। তো সেই অনুযায়ী এখানে তাহলে হোমওয়ার্কগুলো লিখে নাও। বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো, একটু ডেসক্রিপশন মানে টাইপ কোশ্চেন আর কি, ডেসক্রিপটিভ টাইপ, তবে একটু এক্সপ্লেন করতে হবে আর কি। আর রিয়াকশানগুলো দিতে, রিয়াকশান বলছি মানে সমীকরণ যেগুলো আছে সেগুলো দিতে হবে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে বোরের পরমাণু মডেলের পার্থক্য তাহলে কোথায় হলো সেগুলো লিখবে। এইচ পরমাণু প্রথম কক্ষের শক্তিমাত্রা দিয়ে দিয়েছে -2.17 × 10⁻⁻18 জুল পার অ্যাটম হলে পঞ্চম কক্ষের শক্তিমাত্রা কত? প্রথম কক্ষেরটা দিয়ে দিয়েছে, পঞ্চম কক্ষের বের করতে বলেছে। তাহলে আমরা ওই তোমাদের হিংস দিয়ে রাখছি যে শক্তিমাত্রা সংক্রান্ত মানে মোট শক্তির পরিমাণে আমরা nতম কক্ষ আর প্রথম কক্ষের যে শক্তিমাত্রার অনুপাত যে সমীকরণটা পেয়েছিলাম, যে একটা ফর্মুলা পেয়েছিলাম, সেই ফর্মুলা দিয়ে En সমান E1 × 1/n², ওইটা দিয়ে এই ম্যাথসটা করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। মানে সবকটাই লিখবে, আমি জাস্ট এই ম্যাথসটা একটু হিন্টস দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে যদি উন্নীত হয় তাহলে কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে? তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধ রিলেটেড। তার মানে Rn R1 এর যে সম্পর্ক ছিল সেটা থেকে আমরা এই ম্যাথসটা করে নিতে পারবো। এখানে প্রথম কক্ষ তৃতীয় কক্ষ মানে একবার আমাকে n সমান 1 ধরতে হবে, একবার n সমান 3 ধরতে হবে। সেই ধরে অঙ্কটা করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804265101 এই নাম্বারে পাঠাবে। নেক্সট হচ্ছে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলি লেখো। আর এইচ পরমাণুর nতম কক্ষপথের ব্যাসার্ধ ও গতিবেগ নির্ণয় করো। ঠিক আছে, এইগুলো করে পাঠাবে। আর যখন কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও আসবে তখন যে হোমওয়ার্কগুলো প্রত্যেকটা ক্লাসে দিচ্ছি, তখন কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও যে ভিডিওটা আসবে, ক্লাসটা হবে যেটা কোয়েশ্চেন অ্যান্সারের জন্য, সেই ক্লাসে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু আলোচনা হবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। ওকে।